কিছুদিন আগেই শুরু করেছিলাম দ্য ফগ নামের একটা অসাধারণ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন, যার আগের 3টি পর্ব অলরেডি চ্যানেলে এক্সপ্লেন করাই রয়েছে। যারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই চেক করে আসতে পারেন। তবে আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি এই ওয়েব সিরিজের শেষ তথা অন্তিম পর্ব। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়েই শুরু করা যাক এই অসাধারণ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। যে সাইকোপ্যাথ কিলারের কারণে কিহোর মায়ের মৃত্যু হয়েছিল এবং তার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছিল, কিহো একটা মাস্টার প্ল্যান তৈরি করে তাকে নির্মমভাবে হত্যা করে। কিহোর সঙ্গে কথা বলতে এসে ইয়াংহা যখন এই সব কিছু জানতে পারে, তখন তার উইসিয়নের কথা মনে পড়ে। সে বুঝতে পারে বিপদ থেকে পালানো কখনো সমস্যার সমাধান নয়, সমস্যা সমাধান করতে গেলে তাকে রুখে দাঁড়াতে হবে। আর এটা ভেবেই সে কিহোর বন্দুক এবং টুপিটা নিয়ে উইসিয়নকে মারার জন্য বেরিয়ে পড়ে। এরপর উইসিয়ন একটা প্রদর্শনীতে যায়, তবে সে প্রদর্শনীর ছবিগুলো দেখে খুব অবাক হয়, কারণ ওই প্রদর্শনীতে তার ছবি দেখানোর কথা ছিল, কিন্তু ম্যানেজমেন্ট সেখানে অন্য কারো ছবি লাগিয়েছে। উইসিয়নের বাবা তাকে ফোন করে বলে, আমি ওদেরকে ছবিগুলো সরিয়ে দিতে বলেছি। আসলে ছবিগুলো এতটাই বাজে যে সেগুলিকে লাগানো যায় না, শুধুমাত্র আমার নামের জন্যই ছবিগুলো বিক্রি হয়, না হলে এগুলো আবর্জনা ছাড়া আর কিছুই নয়। এসব শুনে উইসিয়ন রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে তার গাড়িতে গিয়ে বসে। তখনই তার গাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়ে। সে উইসিয়নকে বলে, আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে। আসলে এই ব্যক্তির নাম হলো জেসিক, আর ইনি হলেন উইসিয়নের এক্স হাজবেন্ড। উইসিয়ন তাকে বলে, জেলের ভাত তো তোমার বেশ স্যুট করেছে, আর এখানে যখন এসেই পড়েছ তাহলে প্রদর্শনীর ছবিগুলো দেখে যাবে। তোমার মৃত ছেলের স্মৃতিতে এই ছবিগুলো এঁকেছি। একথা বলে উইসিয়ন গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে। জেসিকও পেছন থেকে দৌড়ে এসে উইসিয়নকে ধরে মারতে থাকে। তখন জেসিক বলে, তুমি আমার উপরে নির্যাতনের মামলা করলে কেন? আর যদি আমার উপরে এতই রাগ থাকে তাহলে তুমি আমাকে মারতে। আমার ছেলে কি দোষ করেছিল? উইসিয়ন বলে, প্রতিদিন তোমার ছেলের মুখ দেখে আমার অনেক রাগ হতো। সে চাইতো যেন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও। জেসিক বলে, সিয়ন তোমাকে তার মায়ের থেকেও বেশি ভালোবাসত। তখন উইসিয়ন বলে, সে আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল আমি তার মা কিনা। তুমি কেন তাকে বলনি তার মা তাকে জন্ম দেওয়ার পরে ফেলে পালিয়ে গেছে? জেসিক বলে, আমি একটা বাচ্চাকে কিভাবে এই কথাটা বলবো? এরপর উইসিয়ন বলে, আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছিলাম, কিন্তু তুমি শুধুমাত্র তোমার বাচ্চার জন্য একটা মা খুঁজছিলে। আচ্ছা একটা কথা বলো, যদি বাচ্চাটা না থাকতো তাহলে কি তুমি আমায় বিয়ে করতে? এটাই জানার জন্য আমি তাকে মেরে ফেলেছি। এসব কথা শুনে জেসিক অবাক হয়ে যায়। এই সময় উইসিয়ন ছুটে গিয়ে একটা অ্যালার্ম বাজিয়ে দেয়। জেসিক তাকে ধরতে গেলে সে একটা সিলিন্ডার দিয়ে জেসিককে আঘাত করে, এরপর নিজেকে একটা রুমের ভেতরে বন্ধ করে নেয়। তখন জেসিক একটা সিলিন্ডার ওই রুমের দিকে ছুঁড়ে মারে, যার ফলে সিলিন্ডারটা কাঁচ ভেঙে রুমের ভেতরে চলে যায়। একই সাথে উইসিয়নও জ্ঞান হারিয়ে ফেলে। এরপর উইসিয়নের জ্ঞান ফিরলে সে নিজেকে একটা হসপিটালে দেখতে পায়। সাথে সাথেই সে হসপিটাল থেকে বেরিয়ে তার গাড়ি নিয়ে সেই প্রদর্শনীতে আসে এবং প্রদর্শনীর ভেতরে গাড়ি ঢুকিয়ে পুরো প্রদর্শনীটাকে ভেঙে লণ্ডভণ্ড করে দেয়। সেখানে উইসিয়নের বাবাও ছিল। সে তার বাবার কাছে গিয়ে বলে, জেসিক জেল থেকে ছাড়া পেয়েছে, ওকে তুমি অন্য দেশে পাঠালে না কেন? উইসিয়নের বাবা বলে, অন্য দেশে তো তোমাকে পাঠানো উচিত। তখন উইসিয়ন বলে, তাহলে তুমি জেসিককে কয়েকদিনের জন্য উধাও করে দাও, আশা করি এতটুকু তো আমার জন্য করতেই পারবে। এরপর উইসিয়ন সেখান থেকে চলে যায়, আর আমাদের সেই লন্ড্রিওয়ালাকে দেখানো হয়। সে তার দোকানে ঢুকে দেখে একটা রক্ত মাখা জামা তার দোকানে ঝুলছে। এরপর সে সিসিটিভি ফুটেজ চেক করলে দেখে উইসিয়ন তার দোকানে এসেছিল এবং সে তার জামা খুলে সেখানে টাঙিয়ে দিয়ে গেছে। অন্যদিকে ইয়াংচে হসপিটাল থেকে ডিসচার্জ পায়। সে হসপিটাল থেকে সোজা ইয়াংহার রেন্টাল হাউসে চলে আসে। সে ইয়াংহাকে তার রুমের বাইরে দাঁড়িয়ে বারবার ডাকলেও তার কোনো সাড়া পায় না। এরপর রেন্টাল হাউসের জানালা দিয়ে ভেতরে তাকালে দেখে একটা মেয়ে রুমের ভেতরে ঘোরাঘুরি করছে। এরপর আমাদের ইয়াংহার মেয়ে জিওনকে দেখানো হয়। সে দেখে তার ফোনে ইয়াংচের মিসড কল রয়েছে, তাই সে ইয়াংচেকে ফোন করলে ইয়াংচে বলে, তোমার বাবা কি তোমার ওখানে গিয়েছে? জিওন বলে, না, বাবা এখানে আসেনি। ইয়াংচে তখন বলে, তাহলে হয়তো কোথাও গিয়েছে, ঠিক আছে আমি তোমাকে পরে ফোন করছি। ইয়াংচে ফোনটা কেটে দিলে জিওন তার বাবাকে ফোন করে, তবে তার বাবা ফোন তুলে না। অন্যদিকে ইয়াংচে উইসিয়নকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কতদিন রয়েছো? উইসিয়ন বলে, প্রায় 1 মাসের মতো। তখন ইয়াংচে বলে, ঘরের ভেতরটা কি তুমি সাজিয়েছো? উইসিয়ন বলে, হ্যাঁ, আসলে ঘরের মালিক আমাকে ঘরটা বিক্রি করে দিয়েছে। এটা শুনে ইয়াংচে কিছুটা চমকে যায়। সে উইসিয়নকে জিজ্ঞাসা করে, সত্যিই তোমাকে বিক্রি করে দিয়েছে? উইসিয়ন বলে, হ্যাঁ। ইয়াংচে কিছুটা চুপ থাকার পর বলে, তোমার যতদিনের ভাড়া বেশি দেওয়া আছে আমি সেটা তোমাকে ফেরত দিয়ে দেব। তুমি আজই ঘর খালি করে চলে যাও, না হলে তোমার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নেব, তোমাকে কোর্টে টানবো। উইসিয়ন তখন বলে, আমাকে চলে যেতে বলার আপনি কে? ইয়াংচে বলে, আমি তোমার মতো বদমাশদের শায়েস্তা করার এক্সপার্ট। এরপর ইয়াংচে রুম থেকে বেরিয়ে আসে। একটু পরেই উইসিয়ন পেছন থেকে এসে বলে, তোমার বিশ্বাস না হলে তুমি বাড়ির মালিকের কাছ থেকে জেনে নিও। ইয়াংচে বলে, আমি ইয়াংহাকে ভালো করেই চিনি, সে কখনোই বাড়িটি বিক্রি করবে না। উইসিয়ন বলে, তাহলে সে তোমাকে মিথ্যে কথা বলেছে।
ইয়াংচে উইসিয়নকে বলে বাজে মহিলা কোথাকার, এবং এটা বলে সে যখন চলেই যাচ্ছিল তখন উইসিয়ন তার হাত টেনে ধরে আর বলে আমাকে সরি বলো। তখন ইয়াংচে তার স্টিক দিয়ে উইসিয়নকে আঘাত করে। এতে উইসিয়ন রেগে গিয়ে রুমের ভেতরে যায় এবং স্ক্রুড্রাইভার নিয়ে এসে ইয়াংচের কাঁধে গেঁথে দেয়। এরপর উইসিয়ন ইয়াংচের স্টিক দিয়ে তাকে প্রচুর মারে। এখান থেকে সিন জিওনের কাছে শিফট হয়। ইয়াংচে তাকে মেসেজ করে বলে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে এখন সুস্থ আছে। আসলে উইসিয়ন ইয়াংচের ফোন থেকে জিওনকে এই মেসেজগুলি করেছিল। মেসেজ দেখে জিওন তার বাবাকে ফোন করে, তবে ফোনটা রিং হয়েই কেটে যায়। এরপর জিওন তার বাবার সাথে দেখা করার জন্য ওই রেন্টালে আসে। জিওন চারিদিকে অনেক খোঁজাখুঁজি করলেও কাউকে দেখতে পায় না। এরপর সে যখন সেখান থেকে চলেই যাবে তখনই সে ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। সে আওয়াজ শুনে কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে পেছন ফিরলেই উইসিয়নকে দেখতে পায়। আসলে উইসিয়ন এখানে জিওনকে পেছন থেকে মারার জন্যই এসেছিল, কিন্তু জিওন হঠাৎ করে পেছনে ঘুরে যাওয়ায় উইসিয়ন হাতিয়ারটি লুকিয়ে ফেলে। এরপর উইসিয়ন জিওনকে ভেতরে নিয়ে গিয়ে তাকে জুস খেতে দেয়। উইসিয়ন বলে আমি চেক আউট করব, তবে তার আগে তোমার বাবার সঙ্গে কিছু কথা ছিল। জিওন ইয়াংহাকে আবারও ফোন লাগায়, কিন্তু এবারেও ফোনটা রিং হয়ে কেটে যায়। উইসিয়ন বলে তোমারও ফোন ধরছে না, কোথাও পড়ে মারা যায়নি তো? এটা শুনে জিওন কিছুটা অবাক হয়। উইসিয়ন বলে আমি আর তোমার বাবা মিলে এই ঘরে একটা ছেলেকে হত্যা করেছি। আমি আমার এক্স হাজবেন্ডের ছেলের খাবারের মধ্যে ঔষধ মিশিয়ে দেই, তারপর ঘুমের মধ্যেই তার গলা টিপে তাকে মেরে ফেলি। এরপর বাথরুমে নিয়ে গিয়ে বডিটাকে একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে কেমিক্যাল দিয়ে গলিয়ে দেই। তোমার বাবা আমাকে বাথরুমটা পরিষ্কার করতে সাহায্য করেছিল। জিওন বলে আমার বাবা এসব কেন করবে? তখন উইসিয়ন বলে যদি সবাই এটা জেনে যায় যে এই হোটেলে একটা ছেলের হত্যা হয়েছে তাহলে আর কোনো গেস্ট এখানে আসবে না। যতক্ষণ তোমার বাবা ফোন না তোলে ততক্ষণ তাকে ফোন করো, না হলে মেসেজ করো এবং তাকে বলো তুমি আমার সঙ্গে আসো, তাহলে তোমার বাবা ভয়ে দৌড়ে চলে আসবে। জিওন বলে তাহলে তুমি আমার বাবাকে ব্ল্যাকমেল করছো? আমার বাবা আসুক, তারপরে তোমার ব্যবস্থা নিচ্ছি। উইসিয়ন বলে তাহলে তুমি ঘুমোবে কখন? জিওন বুঝতে পারে উইসিয়ন তার জুসের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়েছে। এই সময় জিওন ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পায়, তাই সে দৌড়ে ভেতরে গিয়ে দেখে ইয়াংচে হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং তার পুরো শরীর রক্তে লাল হয়ে আছে। সাথে সাথেই জিওন তার বাঁধনটা খুলে দেয়। তখন উইসিয়ন একটা বেলচা নিয়ে জিওনকে মারতে আসে, কিন্তু উল্টে জিওন উইসিয়নকে মারতে শুরু করে। তবে ঔষধ মেশানো জুস খাওয়ার কারণে জিওনের বারবার চোখ লেগে যাচ্ছিল, আর ঠিক সেই সুযোগেই উইসিয়ন জিওনের পেটে ছুরি গেঁথে দেয়। এরপর সে জিওনের বডিটাকে একটা ব্যাগের ভিতরে ভরে বাইরে নিয়ে আসে। আর ঠিক তখনই জিওনের ফোনে ইয়াংহা ফোন করে। উইসিয়ন জিওনের ফোনটি রিসিভ করে। ইয়াংহা বুঝতে পারে তার মেয়ে বিপদে রয়েছে। ইয়াংহা এরপর জিওনের স্বামীকে ফোন করে জিজ্ঞাসা করে জিওন সেখানে আছে কিনা। জিওনের স্বামী বলে সে তো আমাকে মেসেজ করে বলেছিল সে আপনার ওখানেই পৌঁছে গেছে। এরপর ইয়াংহা রেন্টালে এসে চারিদিকে জিওনকে খুঁজতে থাকে, তবে সে কোথাও কাউকে দেখতে পায় না। এরপর সুইমিং পুলের কাছে গেলে সেখানে উইসিয়নকে দেখতে পায়। সে তার দিকে বন্দুক তাক করে বলে আমার মেয়ে কোথায়? উইসিয়ন বলে বন্দুকটা নিচে করো। ইয়াংহা বলে তোমাকে মেরে আমি আমার মেয়েকে খুঁজে নেব। তখন উইসিয়ন বলে তাহলে তুমি তাকে কখনোই খুঁজে পাবে না। যদি তোমার মেয়েকে জীবিত দেখতে চাও তাহলে যা বলছি তাই করো। এরপর ইয়াংহা বন্দুকটা নিচে নামিয়ে দেয়। উইসিয়ন বলে আমি এসব করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাড়ি বিক্রি করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছ। ইয়াংহা বলে আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমি তোমাকে বাড়িটা বিক্রি করে দিতাম, কিন্তু তুমি যা করেছো তা ঠিক করনি। এরপর উইসিয়ন বলে তোমার কাছে মাত্র 30 মিনিট আছে, তুমি দ্রুত বেসমেন্টটা চেক করো। ইয়াংহা বেসমেন্টে গেলে তার বন্ধু ইয়াংচেকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরপর সে ইয়াংচেকে হসপিটালে ভর্তি করে। অন্যদিকে উইসিয়ন গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল। এই সময় সে দেখে সামনে থেকে ইয়াংহা গাড়ি নিয়ে আসছে, তবে ইয়াংহা তার গাড়ির স্পিড কিছুতেই কমাচ্ছিল না, যার ফলে উইসিয়ন তার গাড়িটাকে পেছনে নিয়ে যেতে বাধ্য হয়। উইসিয়ন বুঝতে পারে ইয়াংহা এখন ভয়ঙ্কর মুডে রয়েছে। এরপর ইয়াংহা গাড়ি থেকে নামলে উইসিয়ন দৌড়ে ঘরের ভেতরে ঢুকে যায় এবং ভেতর থেকে দরজাটাকে লক করে দেয়। ইয়াংহা কোনো উপায় না পেয়ে দরজার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে আসে। তখন উইসিয়ন ভয়ে ছুটে গিয়ে ওপরের একটা রুমে নিজেকে লক করে নেয়। তবে কিছুক্ষণ পরেই ইয়াংহা কুড়োল দিয়ে মেরে সেই দরজাটাকে ভেঙে ফেলে। সে রুমের ভেতরে আসলে উইসিয়ন তাকে বলে তুমি এমন পাগল হয়ে গেছো কেন? তোমার বন্ধুকে আমি মেরেছি বলে? ইয়াংহা বলে আমি এই দুদিনেই শিখেছি যদি কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেই বা সেটাকে দেখেও এড়িয়ে যাই তাহলে এর পরিণাম খুব ভয়ানক হতে পারে, তাই আমি এই ঝামেলা এখানেই শেষ করব। উইসিয়ন বলে আমি ডিল করতে রাজি আছি, আমার প্রদর্শনী হয়ে গেছে, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। আপনার মেয়েকে আপনি খুঁজে পেয়ে যাবেন, এমনকি আপনার বন্ধুর যতই রক্তক্ষরণ হোক না কেন সে বেঁচে যাবে। এরপর তুমি সারা জীবন আনন্দে থেকো, আমি আর কখনোই এখানে ফিরে আসবো না। তবে তুমি এখন যদি কোনো ভুল করো তাহলে তোমার জীবন আমি নরক করে দেব। এই সময় ইয়াংহার ফোনে
ইন্সপেক্টর বুমিনের কল আসে। উইসিয়ন জিজ্ঞাসা করে কে ফোন করেছে। ইয়াংহা বলে পুলিশ। তুমি ইয়াংচের সঙ্গে যা করেছো তারপরে তো পুলিশ আসবেই। সে সুস্থ হলে তোমার নাম তো সে অবশ্যই পুলিশকে জানাবে। তবে ওই ফোনটি ধরার আগেই কলটা কেটে যায়। উইসিয়ন বলে তোমার মেয়ে এবং বন্ধুকে বলবে মুখ বন্ধ রাখতে, পুলিশকে যেন কিছুই না বলে। আর একটা সাইকো হয়তো তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে। তোমাকে কিছু জিজ্ঞাসা করলে তুমি বলবে তুমি আমায় চেনো না, আর একটা জিনিস বাগানে পোতার জন্য তোমার সাহায্য লাগবে। ইয়াংহা বলে ঠিক আছে, আমার মেয়ে এবং বন্ধু পুলিশকে এ ব্যাপারে কিছুই বলবে না, আর তোমার জিনিস পুঁততে আমি সাহায্যও করব। তবে তার আগে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। এই সময় ইয়াংহার ফোনে বুমিনের আবারও কল আসে, তবে সে কলটা রিসিভ করে না। এরপর উইসিয়ন ইয়াংহাকে তার মেয়ের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যায়। সে তাকে একটা ফাঁকা জায়গাতে লেকের ধারে নিয়ে যায় এবং ওই লেকের পাড়েই একটা টলি ব্যাগ দেখিয়ে বলে ওর ভেতরে তোমার মেয়ে আছে। তবে সে উইসিয়নের ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে বলে তুমি গিয়ে নিয়ে এসো। উইসিয়ন টলি ব্যাগটার কাছে যায়, তবে সে টলি ব্যাগের চেনটা খুললে সেখানে কাউকেই দেখতে পায় না। সে জিয়নকে চারিদিকে খোঁজা শুরু করে। এই সময় পুলিশ উইসিয়নকে সব দিক দিয়ে ঘিরে ফেলে। এখানেই আমরা জানতে পারি সেই লন্ড্রিওয়ালা পুলিশকে উইসিয়নের সিসিটিভি ফুটেজটা দেখায়। তারপর সে যখন ইয়াংচের ঘটনাটি জানতে পারে তখন তার উইসিয়নের উপরে সন্দেহ হয় এবং সে পুরো ব্যাপারটা পুলিশকে খুলে বলে। অন্যদিকে ইয়াংহা ইয়াংচেকে হসপিটালে ভর্তি করে বাড়ি ফেরার সময় তার বুমিনের সঙ্গে দেখা হয়। বুমিন ইয়াংহাকে বলে এবার তো সত্যি কথাটা বলুন, ওই মেয়েটির কারণে আপনার বাড়িতে দুবার পুলিশ এসেছে। ওই মেয়েটা আপনার মতো নয় যে সে সবকিছু চুপচাপ সহ্য করে নেবে। ইয়াংহা বলে সে আমার মেয়েকে কিডন্যাপ করেছে। তখন বুমিন বলে তাহলে সে আপনাকে যা বলছে সেটা করেই আপনি আপনার মেয়েকে বাঁচান। ইয়াংহা বলে তাহলে ও আজকে দেশ ছেড়ে পালিয়ে যাবে। বুমিন বলে ঠিক আছে, আমরা আপনার মেয়েকে বাইরে খুঁজছি, আর আপনি উইসিয়নকে বাড়িতে কোনো প্রকারে আটকে রাখুন। যদি আমি ফোন করে কেটে দেই তাহলে আপনি ভাববেন যে আপনার মেয়েকে আমরা খুঁজে পাইনি, আর যদি ফোন করে রিং বাজতেই থাকে তাহলে ভাববেন যে আপনার মেয়েকে আমরা খুঁজে পেয়েছি। তারপর আপনি কোনো না কোনো বাহানা দিয়ে তাকে সেই জায়গাতে নিয়ে আসবেন, আমরা ওকে হাতে নাতে ধরব। আর এই প্ল্যান অনুযায়ী ইয়াংহা উইসিয়নের সঙ্গে কথা বলে তার টাইম ওয়েস্ট করতেছিল। এবং যখন দ্বিতীয়বার ফোনটি রিং হতে থাকে তখন সে বুঝতে পারে পুলিশ তার মেয়েকে খুঁজে পেয়েছে। পুলিশ এরপর উইসিয়নকে গ্রেপ্তার করে। অন্যদিকে ইয়াংহা নার্সিংহোমে যায় তার মেয়ের সাথে দেখা করার জন্য। সেখানে নার্স বলে ব্লাড প্রেশার কমে গেছে, তাই তাড়াতাড়ি অপারেশন করতে হবে, আপনি এই ফর্মে সই করে দিন। মেয়ের জীবন বাঁচানোর জন্য তার অ্যাবর্শন করতে হবে। এটা শুনে ইয়াংহা অবাক হয়ে যায়। সে নার্সকে জিজ্ঞাসা করে সে কি প্রেগনেন্ট। নার্স বলে হ্যাঁ। এরপর জিয়নকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। ইয়াংহা এটা জানার পরে অনেক কাঁদতে থাকে এবং সে এইসবের জন্য নিজেকেই দায়ী করতে থাকে। কিছুক্ষণ পর হসপিটালে ইন্সপেক্টর বুমিন আসে। ইয়াংহা বলে আজ আমার জন্যই আমার মেয়ে এবং বন্ধুর এই অবস্থা। বুমিন বলে আপনি কি কখনো ব্যাঙের গল্পটা শুনেছেন? কুয়োতে ফেকা সমস্ত পাথর ব্যাঙের গায়ে গিয়ে লাগতো, অর্থাৎ কারো ঠাট্টার কারণে ব্যাঙটি আঘাত পায়, আর এই গল্পে আপনি হলেন সেই ব্যাঙ। এতে আপনার কোনো দোষ নেই। আপনি ভাবছেন আমি আগে কেন কিছু করিনি, বা আমি অন্য কিছু করলে এমনটা হতো না। এসব বাদ দিন, আপনি নিজেকে সামলান এবং আপনার মেয়ের যত্ন নিন। এরপর বুমিন সেখান থেকে চলে যায়। সে গাড়ি স্টার্ট করতেই যাবে তখন ইয়াংহা তার কাছে এসে বলে মেয়েটা বলছিল সে বাগানে কিছু পুঁততে চায়, আমার মনে হয় সে আরও কাউকে খুন করেছে। এরপর আমরা বুমিন এবং উইসিয়নকে ইন্টারোগেশন রুমে দেখতে পাই। বুমিন বলে রেন্টাল হাউসের ওনারের সাথে তোমার ঝামেলা হয়েছিল, তাই তুমি তার মেয়েকে কিডন্যাপ করে পেটে ছুরি গেঁথে লেকের ধারে ফেলে এসেছো। তবে উইসিয়ন বুমিনের কথার কোনো উত্তর দেয় না। বুমিন বলে তোমাদের মতো খুনিকে অ্যারেস্ট করাও বৃথা, কারণ তখন তুমি বলবে তুমি ঘুরতে ঘুরতে লেকের পাড়ে গিয়েছিলে এবং তখন পুলিশকে সেখানে আসতে দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছিলে। তারপর তোমার উকিল এসে তোমাকে বেল দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। উইসিয়ন বলে সবকিছুই যদি জানেন তাহলে অ্যারেস্ট করলেন কেন? বুমিন বলে আর একটা কথা, তুমি যদি আরো কিছু করে থাকো তাহলে আমাকে বলবে না, না হলে খুঁজিতে মজা লাগবে না। তুমি তাহলে কার খুন করতে পারো, আর সেটা লুকোলেও কোথায় লুকোবে? ভুট্টা খেতে। এই কথাটা শুনে উইসিয়নের মুখ ফ্যাকাশে হয়ে যায়, যেটা বুমিন লক্ষ্য করে। এর মধ্যেই উইসিয়নের উকিল সেখানে চলে আসে। এরপর বুমিন তার সুপিরিয়রের কাছে গিয়ে বলে তার একটা সার্চিং টিম লাগবে। তবে তার সুপিরিয়র কোনো কথা না শুনেই ফোনে ব্যস্ত থাকলে বুমিন রেগে গিয়ে তার হাত থেকে ফোনটা কাড়িয়ে কেটে দেয়। এতে সুপিরিয়র রেগে গিয়ে বলে তোমার এত বড় সাহস? বুমিন বলে উইসিয়ন সম্ভবত কাউকে হত্যা করেছে। সেই অফিসার বলে এটা যদি না হয়? তখন বুমিন তাকে কিছু জিনিস দেখিয়ে বলে উইসিয়ন সুপারমার্কেট থেকে এই সব জিনিসগুলি কিনেছিল, এগুলো দিয়ে
সম্ভবত সে লাশটাকে সরিয়ে ফেলার প্ল্যান করেছে। আমাদের কাছে একজন সাক্ষীও আছে। অফিসার বলে, ঠিক আছে, তোমার যা করার তুমি তা করো, তবে আমার থেকে কোনো সাহায্য পাবে না। বুমিন বলে, যদি আমি সার্চে কিছু না পাই তাহলে আমি রিজাইন দিয়ে দেব, কিন্তু হাতে নাতে ধরা পড়ার পরেও আপনি কিডন্যাপের কেস দেননি। সার্চে যদি কিছু পাওয়া যায় তাহলে কিন্তু আপনার চাকরি চলে যাবে। এরপর সে স্টেশন থেকে বেরিয়ে যায়। এখান থেকে সিন হসপিটালে শিফট হয়, যেখানে ডাক্তার বলছিল পেশেন্টকে ড্রাগস দেওয়া হয়েছে, তবে সে বমি করে সেটা তুলেও ফেলেছিল এবং নিজে থেকেই ফার্স্ট এড কিট নিয়েছিল। এই কারণেই বাচ্চাটা বেঁচে গেছে। অন্যদিকে উইসিয়নের উকিল তাকে বেল দিয়ে ছাড়িয়ে নেয়। উকিল বলে, তোমার বাবা তোমাকে চলে যেতে বলেছে, এটাই তোমার লাস্ট চান্স। তবে উইসিয়ন তার কোনো কথা না শুনে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে বুমিন সেই ভুট্টা খেতে যায় সার্চ করার জন্য। এই সময় ইয়াংহা তাকে ফোন করে বলে, ও আমার মেয়েকে প্রাণে মারতে চেয়েছিল, ওকে এত সহজে ছেড়ে দিলেন কি করে? বুমিন বলে, আপনি চিন্তা করবেন না, ওকে আমরা ঠিক ধরে নেব। ইয়াংহা বলে, এরপরে যা করার আমিই করব, এবং সে ফোনটা কেটে দেয়। সারা রাত তন্ন তন্ন করে ভুট্টা খেতে খোঁজার পর পুলিশ একটা অর্ধ কাটা মৃতদেহ পায়, যেটা ছিল ইন্সপেক্টর কিমের। অন্যদিকে উইসিয়ন সেই লন্ড্রিতে গিয়ে সমস্ত জামা কাপড় একত্রে আগুন লাগিয়ে দেয়, যার ফলে পুরো লন্ড্রিটা ধ্বংস হয়ে যায়। এরপর সে ইয়াংহার রেন্টালে আসে, তবে সেখানে এসে সে জেসিককে দেখতে পায়। জেসিক বলে, তুমি কি ভেবেছিলে তোমার বাবা শুধু তোমার জন্যই উকিল পাঠিয়েছিল? এরপর সিন উইসিয়নের বাবার কাছে গেলে আমরা দেখি তিনি ল্যাপটপে তার সমস্ত অপরাধের ছবিগুলি দেখছেন। এর মধ্যেই রেন্টালে ইয়াংহাও চলে আসে। উইসিয়ন বলে, তোমার ছেলেকে আমি এখানেই মেরেছি, তবে এর জন্য আমি একা দায়ী নয়, আমার পার্টনারকেও তুমি মেরে ফেলো, কারণ আমরা দুজন মিলেই তাকে এখানে পুঁতেছি। ইয়াংহা তখন জেসিককে বলে, আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমার ছেলের মৃত্যুর খবরটা কাউকে জানাইনি। আমার মেয়ের ওপর থেকে এখন বড় ঝড় যাচ্ছে, তাই আমি কষ্টটা বুঝতে পারছি। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে তোমার ছেলেকে এখানে মারা হয়েছে, তবে আমি ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল। এই মিথ্যে সান্ত্বনা নিজেকে দেই। এটা শুনে জেসিক রেগে যায় এবং ইয়াংহার দিকে বন্দুক তাক করে জেসিক ইয়াংহার হাতে এবং উইসিয়নের পেটে গুলি করে। তবে উইসিয়ন তাকে বলে, তুমি আমাকে মেরে ফেললেও আমি ভূত হয়ে তোমার ছেলের ভূতকে খুঁজব এবং তাকে সেখানেও মেরে ফেলবো। জেসিক বলে, আমি বুঝতে পারছি তুই কেন আমাকে বিয়ে করেছিলিস। আসলে তুই তোর এই জঘন্য জীবন থেকে মুক্তি পেতে চাইছিলি। নে, তোর এই ইচ্ছাটা এখন আমি পূরণ করে দিচ্ছি। এরপর সে তাকে গুলি করে মারতেই যাবে, তখনই সেখানে বুমিন চলে আসে। বুমিন জেসিককে বন্দুকটা নিচে নামাতে বলে, তবে সে কোনো মতেই বন্দুকটাকে নিচে নামায় না। বুমিন বলে, আমরা লাশটা পেয়ে গেছি, এবার ওকে খুনের দায়ে জেল খাটাবো। ঠিক তখনই জেসিক বুমিনের দিকে বন্দুক তাক করে বলে, আপনি গানটা নিচে নামান। বুমিন আর কোনো উপায় না পেয়ে গানটা নিচে ফেলে দেয়। তখনই জেসিক আবারও উইসিয়নের দিকে বন্দুক তাক করে, তবে এবার ইয়াংহা তাকে বাধা দেয়। এর ফলে তারা দুজন ছিটকে পড়ে যায়। এই সুযোগেই উইসিয়ন বন্দুকটা তুলে বুমিনের কাঁধে একটা গুলি করে, তবে তারপরে সে বন্দুকটাকে রিলোড করতে না পারায় সেটাকে সেখানেই ফেলে রুম থেকে বেরিয়ে যায়। সাথে সাথেই জেসিক উইসিয়নের মাথায় গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর কয়েক মাস পেরিয়ে যায়। ইন্সপেক্টর বুমিন মোটেলে যায় কিহোর সঙ্গে দেখা করার জন্য। সে সেখানে একটা মোটেলের সাথে তার ফ্যামিলির ছবি দেখতে পায়। বুমিন বলে, এরকমই একটা মোটেলের ছবি আমার কাছেও ছিল, তবে কোথাও একটা হারিয়ে গেছে। তখন কিহো ইয়াংহার আনা মোটেলের ছবিটা বুমিনকে দেখায়। বুমিন বলে, চিয়েনচোল যে হসপিটালে মারা গিয়েছিল সেখানে জাংদুর মা ভর্তি ছিল, আর জাংদু সাংজুংয়ের বন্ধু, তাই খুনটা কে করতে পারে সেটা আমি ভালোভাবেই জানি, তবে কখনো কখনো সত্যি সামনে আনতে নেই। এরপর বুমিন সেখান থেকে চলেই যাবে। তখনই কিহো বলে, আপনি যদি সব জানেন তাহলে আপনি আমাকে অ্যারেস্ট করছেন না কেন? তখন বুমিন বলে, আমি মনে করি না যে তুমি কোনো ভুল করেছো। অন্যদিকে ইয়াংহা তার স্বাভাবিক লাইফে ফিরে এসেছে এবং সেই লন্ড্রি পুড়ে যাওয়ার পর থেকে সেই লন্ড্রিওয়ালা সেখানে একটা কফি শপ খুলেছে, যেটা এখন রমরমিয়ে চলছে। এদিকে জিওন তার ফ্যামিলি নিয়ে ওই রেন্টালে একদম পার্মানেন্ট শিফট হয়ে গেছে। এই সময় ইয়াংহার ফোনে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল, আমি আপনার ওখানে একটা রুম ভাড়া নিতে চাই। ইয়াংহা তাকে রিপ্লাই দিয়ে বলে, সরি, আমি রেন্টাল বিজনেসটা বন্ধ করে দিয়েছি। আর এর সাথেই এই অসাধারণ সিরিজটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।